খবর দিনভরের শুরুতেই যে খবরে নজর, রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ। দুদিন উধাও থেকে আজ প্রকাশ্যে প্রশান্ত বর্মন। জলপাইগুড়িতে আজ নির্বাচন কমিশনের বৈঠক। সেই কমিশনের বৈঠকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। গত বুধবার থেকে অফিসে যাননি প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনে অভিযুক্ত বিডিও, আজ তার দেখা মিলল। কখন, কোথায়, কিভাবে? শান্তনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শান্তনু, এখন গত দুদিন ধরে তো আমরা ভিডিওর দেখা পাইনি। নানাভাবে তাকে চেষ্টা করা হয়েছে, তাকে এক ঝলক কোথাও দেখা গেছে, কখনো বা তিনি এড়িয়ে গেছেন সাংবাদিকদেরকে, তিনি অফিসেও আসেননি। কিন্তু আজকে যেহেতু নির্বাচন কমিশনের জরুরি বৈঠক রয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে, সেই কারণে কিন্তু আজকে সকাল 10:30 নাগাদ কিন্তু ভিডিওকে দেখা গেল জেলা পরিষদ হলে, যেখানে অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলতে দেখা গেল ভিডিও প্রশান্ত বর্মনকে। আমরা জানার চেষ্টা করলাম, কথা বলার চেষ্টা করলাম যে গত দুদিন ধরে কোথায় ছিলেন, এখন কি অবস্থা, আপনার কি বক্তব্য। কিন্তু সে সমস্ত বক্তব্যই কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে গেলেন অন্যান্য দিনের মতোই। তিনি যেটা বললেন, যেটা কমিশনের বৈঠক, জরুরি বৈঠক, এখানে অন্য প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলবেন না, তিনি যা বলার পরে বলবেন। কিন্তু যে দুদিন ধরে তিনি না আসায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন কাজকর্ম কিন্তু বিডিও অফিসে কিন্তু ব্যাহত হয়েছে, এবং তিনি না আসার কারণে বিশেষ করে বিএলওদের যেরকম সমস্যা হয়েছে, বিএলওদেরও অনেক সমস্যা হয়েছে, এবং অন্যান্য মানুষ যারা জরুরি পরিষেবা নিতে আসেন বিডিও অফিসে তারাও কিন্তু ঘুরে গেছেন বিডিও জরুরি সই বা অন্যান্য কাগজপত্র তৈরি না হওয়ার কারণে। তারাও কিন্তু হয়রানির শিকার হয়েছেন। এই দুদিনের পর তিনি আজকে এসেছেন, কারণ নির্বাচন কমিশনের জরুরি বৈঠক, যেখানে জেলার পদস্থ সমস্ত আধিকারিক উপস্থিত আছেন, প্রতিটা ব্লকের আধিকারিকরা উপস্থিত রয়েছেন, বিডিওরা উপস্থিত রয়েছেন, এসডিও থেকে শুরু করে ডিএমও উপস্থিত থাকছেন। স্বাভাবিকভাবে তার উপস্থিতিটাই জরুরি ছিল, সেই কারণে আমরা নজর রাখছিলাম বিডিও আসেন কিনা, এবং দেখলাম 10:30টার মধ্যে তিনি শটান হাজির, এবং অন্যান্য ভাবেই তিনি এসে উপস্থিত হয়েছেন। এবং নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে, জরুরি বৈঠক, দীর্ঘক্ষণ এই বৈঠক চলবে। বৈঠকের পর তিনি জানিয়েছেন যে কথা বলবেন। এখন দেখা যাক যে তিনি গত দুদিন ধরে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আজকে তিনি কি বলেন বা কি বলতে চান, সেই বিষয়টার উপরেই নজর রাখা হবে। মূলত এখন নির্বাচন কমিশনের বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যে, সেই কারণে ভিডিও উপস্থিত হয়েছেন, এখানেই তিনি রয়েছেন, এবং সেই বৈঠকে যোগ দিতে তিনি এসেছেন জলপাইগুড়ি। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ, অভিযুক্ত প্রশান্ত বর্মনকে নিয়ে রিপোর্ট তলব। এসআইআর চলাকালীন কেন দফতরে অনুপস্থিত বিডিও? তিনি কি এসআইআর প্রক্রিয়ায় কাজ করছেন? জলপাইগুড়ি জেলা প্রশাসন কি কোনো পদক্ষেপ করেছে? জলপাইগুড়ি ডিএম এর কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। রিপোর্টে কি কি উল্লেখ থাকতে হবে কথা বলবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মূলত তিনি এসআইআর প্রক্রিয়ায় কেন অনুপস্থিত রয়েছেন, দ্বিতীয়ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেছে নাকি জলপাইগুড়ি জেলা প্রশাসন, এবং এক্ষেত্রে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে নির্দিষ্ট কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানতে চেয়ে জলপাইগুড়ি জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ি জেলায় জাতীয় নির্বাচন কমিশন টিমের বৈঠক হবে, যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের আধিকারিকরাও থাকবেন, সিও বৈঠকে থাকার কথা রয়েছে। তার আগেই জলপাইগুড়ি জেলা শাসকের থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, গতকাল রাজগঞ্জ বিডিও অফিসের পিছনে যে ভোটার কার্ড পড়েছিল অনেক, সেই ভোটার কার্ড পড়ে থাকা নিয়েও রিপোর্ট চাওয়া হয়েছে জলপাইগুড়ি জেলা শাসকের থেকে, এবং দ্রুত সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে জলপাইগুড়ি জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং তার কাছ থেকে লিখিত রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বেশ, সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিডিও। জলপাইগুড়ির রাজগঞ্জেও বিডিওর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তিনি নাকি 2 বছর ধরে ঠিকাদারদের টাকা আটকে রেখেছেন। অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা, কোটি কোটি টাকা পকেটে পুরেছেন। টাকা চাইতে গেলে আরো হুমকিও জুটেছে। বৃহস্পতিবার তাকে অফিসেও দেখা যায়নি। বিডিও শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। যেদিন থেকে এসছে সেদিন থেকেই উনি বলতে গেলে একরকম চুরি শুরু করছে এক কথায়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ী খুনের চাঞ্চল্যকর অভিযোগ।
এখানেই শেষ নয়, বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে রাজগঞ্জে ভুরি ভুরি অভিযোগ। বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। বৃহস্পতিবার রাজগঞ্জের বিডিও অফিসে যান বেশ কয়েকজন ঠিকাদার। বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাদের দাবি, সরকারি প্রকল্পের কাজ করলেও প্রায় 2 বছর ধরে টাকা আটকে রেখেছেন বিডিও প্রশান্ত বর্মন। কারো 80 লক্ষ টাকা বাকি, কারো নাকি 70 লক্ষ টাকা, কারো 50 লক্ষ। অভিযোগ, এই সব টাকাই পকেটে পুরেছেন বিডিও। টাকা চাইতে গেলে জুটেছে হুমকি। টাকা দেয় না, সিকিউরিটি দেয় না, আনেট মানি দেয় না, উল্টা আরো ধমকি দেয়, টাকা যখন হবে তখন দিব। মানে ওনার ভয়ে আমরা খুব আছি। আমাকে তো এমন ধমক দিছে, আমার স্ট্রোক হয়ে গেল একবার। আমার বলছে কাজ যদি তাড়াতাড়ি তুলে, নালে না তুলতে পারলে ব্ল্যাক লিস্টেড করবো। আমাদের একটা এখন ত্রাস হয়ে গেছে, একটা বিনা কারণে ব্ল্যাক লিস্টেড। আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় হয়তো যে ঘটনা শুনছি যে উনি মার্ডার করেছে, হয়তো আমরাই ভয় পাচ্ছি কোনদিন হয়তো আমাদেরকে কোথায় হয়তো মার্ডার করে দিতে পারে। এবং সাথে ওনার বাউন্সার লোক নয়, বাউন্সার থাকে। বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ। বৃহস্পতিবার তাকে অফিসে দেখা যায়নি। অফিসের সামনে দাঁড়িয়ে তার নীলবাতির গাড়ি। আমার স্বামী মারা গেছে, কয়টা টাকা ব্যাংকে ছিল আমি পাই নাই, ওই জন্য আসছি বিডিওর কাছে। ভিডিওকে পেলেন না, আমাকে বৃদ্ধ ভাতাও দেয় না। অনেক কয়বার আমি করছি কিন্তু পাই না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। বাগডোগরা সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ করতেন। তার থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র, ভারতীয় ভোটার কার্ড, প্যান কার্ড। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই বাংলাদেশি কি আসলে গুপ্তচর। দার্জিলিং জেলার বাগডোগরায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি। এই সেনা ছাউনি থেকে বুধবার গ্রেফতার করা হয় এক বাংলাদেশিকে। ধৃতের নাম নন্দ মণ্ডল। ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র। উদ্ধার হয়েছে ভারতীয় ভোটার কার্ড, প্যান কার্ড এবং একাধিক ডেবিট কার্ড। ধৃতকে জেরা করে পুলিশ জানতে চাইছে ভারতে থেকে গুপ্তচর হিসেবে কাজ করতেন কিনা, বাংলাদেশে কোনো তথ্য পাচার করেছেন কিনা, বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় নথি তৈরি করলেন। সম্প্রতি বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনি এলাকার রাস্তা তৈরির বরাত পায় স্থানীয় একটি ঠিকা সংস্থা। এই ঠিকা সংস্থাতেই সুপারভাইজার হিসেবে কাজ করেন ধৃত বাংলাদেশি নন্দ মণ্ডল। পুলিশের দাবি, বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ পান নন্দ। ঠিকা সংস্থার কাজের সূত্রে একাধিকবার সেনা ছাউনিতে ঢোকেন। বুধবারও ঠিকা সংস্থার কাজের নামেই সেখানে যান। সেনা ছাউনিতে নিরাপত্তা রক্ষীরা তার পরিচয়পত্র দেখতে চান। মোবাইল ফোনে ভারতীয় নথি দেখাতে গিয়ে ভুল করে বাংলাদেশের পরিচয়পত্র দেখিয়ে ফেলেন। তখনই তাকে ধরে ফেলেন জওয়ানরা। পরে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় স্বীকার করেছেন তিনি বাংলাদেশি। 1990 সাল নাগাদ পরিবার নিয়ে ভারতে আসেন। ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন। 2002 ভোটার তালিকায় তার নামও আছে। জলপাইগুড়ির কোতোয়ালিতে নিজের বাড়ি। এখান থেকে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন। কেন বারবার বাংলাদেশে যাতায়াত? ধৃত ব্যক্তি কি বাংলাদেশের গুপ্তচর? তাই কি তথ্য পাচার করতে বারবারও পারে? খতিয়ে দেখছে পুলিশ। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আইনি জটিলতায় আটকে যায় পাকা রাস্তা তৈরির কাজ। 15 বছর পর সেই জট কাটল। উত্তর দিনাজপুরের গ্রামে অবশেষে তৈরি হবে পিচের রাস্তা। দুদিকে চাষের জমি, মাঝখান দিয়ে গ্রামের রাস্তা। একটু বৃষ্টিতেই কাদায় কাদা, হাঁটা যায় না। দুর্ভোগ ওঠে চরমে। 15 বছর ধরে আইনি জটিলতায় আটকে ছিল এখানে পাকা রাস্তা তৈরির কাজ। এত বছর পরে সেই সমস্যা মিটেছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে তৈরি হবে পিচের রাস্তা। বুধবার হয় শিলান্যাস। এখানকার জনসাধারণ যতগুলো আছে সবাই খুশি। আচ্ছা, সবাই খুশি রাস্তাটা নিয়ে, কারণ 15-20 বছর ধরে এই সাজাটা ভুগতেছি। যাও আসার কষ্ট খুব, প্রায় মানে খুব কষ্ট হয়। আচ্ছা, অ্যাম্বুলেন্স আসতেই পারে না, তো কোনো ডেলিভারি কেসে কোনো বড় পেশেন্ট হয়ে গেলে এটা নিয়ে খুব কষ্ট। গোয়ালপুকুরে প্রায় 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তা পাকা করার জন্য বছর 15 আগে কাজ শুরু হয়। অভিযোগ, সেই সময় কয়েকজন সিপিআইএম নেতা ঠিকাদার সংস্থার থেকে তোলা চান। এই নিয়ে জল গড়ায় আদালতে। আইনি জটিলতায় রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। 15 বছর পরে সেই মামলার নিষ্পত্তি। গোয়ালপুকুরের গ্রাম পেতে চলেছে পিচের রাস্তা। পিচের রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে 33 লক্ষ টাকা।
বামফ্রন্টের সভাধিপতি ছিল, তখন কোনো জটিল প্রবলেম হয়েছিল, সেই জন্য এজেন্সি হাইকোর্ট করেছিল। তারপরে রাস্তা হলো না, তারপর আমাদের মন্ত্রী সাহেব জিনিসটাকে ভেরিফাই করলো, তদন্ত করলো, আমাদের ডিএম সাহেবকে নিয়ে, তারপরে রাস্তাটা উইথড্র করাইছে এজেন্সিকে, তারপরে রাস্তা স্যাংশন হয়েছে, আবার টেন্ডার হলো। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। 23 বছর আগে তৈরি হয় এগরা মহকুমা, কিন্তু এই মহকুমায় কোনো আদালত নেই, যেতে হয় কাঁথি আদালতে। সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। এই সমস্যা এবার মিটতে চলেছে। এগরায় তৈরি হবে মহকুমা আদালত, আর এর জন্য জমি বরাদ্দ করেছে পুরসভা এবং পঞ্চায়েত সমিতি। পূর্ব মেদিনীপুরের এগরা, এই মহকুমায় কোনো আদালত নেই। মামলা মোকদ্দমার জন্য যেতে হয় প্রায় 50 কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালতে। এতে সারা দিন চলে যায়। এই সমস্যা এবার মিটতে চলেছে। এগরা পাচ্ছে মহকুমা আদালত। এর জন্য পূর্ত দপ্তরকে জমি দিয়েছে এগরা পুরসভা এবং স্থানীয় পঞ্চায়েত সমিতি। এটা তো আমাদের এগরা মহকুমাবাসীর জন্য খুবই আনন্দের খবর, খুশির খবর, যে দীর্ঘদিন আমাদের দাবি ছিল, সেই মতো এটা আমরা পেয়েছি। এতে আমরা আনন্দিত এবং গর্বিত। 2002 সালে মেদিনীপুর ভেঙে তৈরি হয় 2 জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এরপরে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা ভেঙে তৈরি হয় এগরা মহকুমা। কাঁথিতে আগেই মহকুমা আদালত ছিল, কিন্তু এগরায় জমি জটের কারণে এতদিনেও আদালত তৈরি করা যায়নি। অবশেষে সেই জমি জট কেটেছে। এগরায় তৈরি হবে মহকুমা আদালত। পটাশপুর খাড় মৌজায় তৈরি হবে এগরা মহকুমা আদালত। এর জন্য পূর্ত দপ্তরকে প্রায় 2.5 একরের বেশি জমি দিয়েছে এগরা পুরসভা এবং পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি। মহকুমা আদালতের পাশাপাশি তৈরি করা হবে বিচারক এবং আদালতের কর্মীদের থাকার জন্য আবাসন। এগরা মহকুমার যত কাজ এখন কাঁথি মহকুমাতে গিয়ে করতে হয়, যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই মহকুমাতে এগরা মহকুমা আদালত গড়ে ওঠে, তাতে এলাকাবাসী খুবই উপকৃত হবে। মঞ্জুরিকরণ হয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মেদিনীপুরের কাছে এর এস্টিমেট এবং প্ল্যান গেছে, কাজ অতি সত্বর শুরু হবে। আমরা খুবই খুশি। প্রশাসনের পক্ষ থেকে এগরা মহকুমার আদালতের জায়গা চিহ্নিত ও হস্তান্তর কথা শুনতে পেয়ে এগরা মহকুমারবাসী খুশি। পূর্ব মেদিনীপুর এগরা থেকে পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা। যে ছবি আপনারা দেখছেন, চাকলা করুণাময়ী বাস উল্টে গিয়ে জখম 46 জন যাত্রী সহ বাস উল্টে পড়ে এই নয়াঞ্জলিতে। বেড়াচাপা থেকে রাজারহাট যাওয়ার পথে এই দুর্ঘটনা। খড়িবাড়ি হারোয়ার খালে উল্টে যায় বাস। কথা বলবো, প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? খালের মধ্যে পড়ল বলে এখনো পর্যন্ত যেটা প্রায় 46 জন গুরুতর জখম, তাদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিভিন্ন জায়গায় কলকাতা ভর্তি করা হচ্ছে। কিন্তু এলাকার মানুষেরা বলছেন মূলত রেশানিত্য অন্যদিকে দ্রুত গতিতে যাওয়ার জন্য এই দুর্ঘটনা, এমনটাও কিন্তু প্রত্যক্ষ করে জানাচ্ছেন। তার কারণ এই রুটে একাধিক রুটের কিন্তু বাস চলে এবং প্যাসেঞ্জার তোলা নিয়ে মূলত একটা রেসারেসি হয় এবং সেই রেসারেসির ফলেই এই দুর্ঘটনা, এমনটাও কিন্তু প্রত্যক্ষ করে জানাচ্ছেন। একেবারে এই সাইড থেকে এসে অর্থাৎ এই যে ব্রিজে একেবারে গাডোয়াল, সেই গাডোয়াল ভেঙে কিন্তু একেবারে এই জলে, খালের জলে কিন্তু অনুভূমিতে পড়ে। ফলে এখনো পর্যন্ত 46 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু যেভাবে এই চাকলা করুণাময়ী রুটের বাস দ্রুত গতিতে যাওয়ার সময় এলাকার মানুষ প্রত্যক্ষ করে জানাচ্ছেন প্রায় না হলেও প্রায় 100 কিলোমিটার বেগে কিন্তু গাড়িতে ছুটছিল, এমনটাও কিন্তু এলাকার মানুষ প্রত্যক্ষ করে জানাচ্ছেন। এবং তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। কিন্তু এটাও বলছেন যে রাস্তার ধারে ইমারতি দ্রব্য রয়েছে, তার জন্যও কিন্তু দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত, এমনটা এলাকার মানুষ বলছেন। ফলে রাস্তার ধারে যন্ত্রপাতি পড়ে রয়েছে বালি পাথর ঋতুক এবং তা থেকে এই দুর্ঘটনা। তুমি দেখতে পাচ্ছ মোটা মোটা প্লেয়ার, সেই প্লেয়ার ভেঙে কিন্তু একেবারে খালের জলে পড়ে, এমনটা কিন্তু জানা যায়। বেশ, টোটাল আপনার 46 লোক আপনার রেস্কিউ হয়েছিল, এক্সক্লুডিং ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টার্স। 46 মধ্যে 9 জনকে আজিকে রেফার করা হয়েছে, বাদ বাকিকে আপনার এটা প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে রেগজনি হসপিটাল থেকে তাদেরকে ছাড়ে দেয়। বসটা যাচ্ছিল আপনার চাকলা থেকে করুণাময়। কিভাবে হলো, ওভার স্পিডিং না কি বুঝলেন? সেটা এখন এটা বুঝতে পারবো না আমরা, সেটা তো সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে আপনার।
পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে কলকাতায় ধৃত 3 আফগানকে জেরা কলকাতা পুলিশের। জেরা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের। ভিসার মেয়াদ শেষে আফগানিস্তানে ফেরত একজনকে কথা বলবো। অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, তো ভবানীপুর এলাকা থেকে 3 জন আফগান নাগরিককে গ্রেপ্তার করেছিল ভবানীপুর থানা, যার তদন্ত এই মুহূর্তে করছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। ক্ষেত্রে জাওয়াদ খানের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ যেটা উঠে আসছে তাতে 2019 সালে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিদেশ মন্ত্রকের তরফে তাকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আফগানিস্তানে ফেরত পাঠানোর পর সে ভিসা ছাড়াই অবৈধভাবে অর্থাৎ তার বেআইনিভাবে তার অনুপ্রবেশ ঘটেছে এমনটা কিন্তু তথ্য উঠে এসেছে কলকাতা পুলিশের তদন্তে। সেক্ষেত্রে এফএফআরও, দিল্লি যে এফএফআরও রয়েছে তাদের কাছ থেকে এই জালাদ খান সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে সাহেব খান, যিনি টুরিস্ট ভিসার জন্য 2বার আবেদন করেছিলেন আফগানে, কিন্তু ভারতের ভিসা তিনি পাননি, তিনিও অবৈধভাবে তার ভারতে অনুপ্রকাশ হয়েছে। এই তথ্য প্রমাণ কিন্তু উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। সব মিলে কাদের মাধ্যমে কাদের সহযোগিতায় অনুপ্রবেশ হলো সমস্যা এর তদন্ত হবে। বেশ, কলকাতা বিমানবন্দরে একটা বাঁদর হারিয়ে গেছে। মেরেকেটের 2 ফুট উচ্চতা। এয়ারপোর্টের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে। এয়ারপোর্টের কোনায় কোনায় ক্লোজ সার্কিট ক্যামেরায় খোঁজা হয়েছে, তার হদিশ পায়নি কেউই। ব্যাংকক থেকে আনা বিরল প্রজাতির 2টি বাঁদরের মধ্যে একটি এখনো বেপাত্তা। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের বিমান TG313 কলকাতা বিমানবন্দরে নামে। ওই বিমানে কাস্টমস অফিসারদের রুটিন তল্লাশির সময় খোঁজ মেলে 2টি বাঁদরের। ব্যাগ খুলতে দেখা যায় ভিতরে 2টি ছোট আকারের বাঁদর, শ্যাঙ্কড টুক প্রজাতির বাঁদর, বিরল ও বিপন্ন প্রজাতি। শ্যাঙ্কড টুক প্রজাতির বাঁদর উচ্চতা 22 থেকে 32 ইঞ্চি, লেজের দৈর্ঘ্য 22 থেকে 29 ইঞ্চি, ওজন 9 থেকে 12 কেজি। সাধারণত লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দেখা যায়। বাজার মূল্য 10 থেকে 30 লক্ষ টাকা। ব্যাগ থেকে 2টি বাঁদরের একটি উদ্ধার করা গেলেও আরেকটি কর্মীদের হাত থেকে ফসকে যায়। সেই যে ফসকে গেল তারপর দিন 3 পার। কলকাতা বিমানবন্দরে লাগানো 800 সিসি ক্যামেরায় নজর রেখেও খুঁজে পাওয়া যায়নি বিরল বাঁদর। নিউজ 18 বাংলা। সুন্দরবন লাগোয়া বসিরহাটের গাছা নভেম্বর ডিসেম্বরে যেন মিনি সাইবেরিয়া। পরিযায়ী পাখিদের আনাগোনা। এই পরিযায়ী পাখিদের মারতেই চোরা শিকারীদের দৌরাত্ম্য শুরু। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। একজনের হাতে পাখি মারার বন্দুক, আরেকজনের কাছে ব্যাগ ভর্তি মরা পাখি। উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া বিস্তীর্ণ এলাকায় চোরা শিকারীদের দাপট। শীত পড়ছে, পরিযায়ী পাখিরা এবার আসছে। তাদের মারতে চোরা শিকারীদের দৌরাত্ম্য শুরু হয়ে গিয়েছে। এই দেখুন, সেরকমই 2 মূর্তি। বলো কি কি খায়? ধান খায়, মাছ খায়। কি কি মারো তোমরা? সুন্দরবন লাগোয়া বসিরহাটের গাছা নভেম্বর ডিসেম্বরে যেন মিনি সাইবেরিয়া। ভিড় জমায় নানা দেশের পাখি। এইসব পরিযায়ী পাখি মারতে হানা দেয় চোরা শিকারীর দল। প্রত্যেক বছর একই ছবি। বৃহস্পতিবার বসিরহাটের গাছা এলাকায় এমনই 2 চোরা শিকারীকে দেখা যায়। 2 জন এলাকারই বাসিন্দা বলে দাবি। একজনের হাতে পাখি মারার বন্দুক, আরেকজনের কাছে মরা পাখি ভর্তি ব্যাগ। ক্যামেরা দেখে তড়িঘড়ি বাইকে চেপে চম্পট। পরিবেশের প্রচন্ড ক্ষতি হচ্ছে। যারা মারছে কিছুটা মাংসের লোভে, আর কিছুটা তাদেরকে মারা একটা এদের নেশা, শিকারের নেশা। সারা পৃথিবীতেই যেসব মাইগ্রেটরি বার্ডরা আছে তাদের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে, বংশবিস্তার করতে পারছে না। তারা পরিবেশ থেকে তারা বিলুপ্তির সম্মুখীন হচ্ছে এবং আগামী দিনে মানব সভ্যতার পক্ষে ক্ষতি হবে। এগুলো মারার চরম অন্যায়। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।